I hope you all are well. আমি ডক্টর আলিমউদ্দিন আবার তোমাদের মাঝে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায় আলোচনা নিয়ে। তো আমরা প্রথমেই দেখি যে একটা পদার্থবিজ্ঞানে একটা কথা আছে যে মডার্ন সায়েন্স gives us motion due to emotion, যে আধুনিক পদার্থবিজ্ঞান আমাদের আবেগের পরিবর্তে বেগ দিয়েছে। তো আমরা এখন কে কতটা গতিশীল, কে কতটা এগিয়ে যাচ্ছি, কার স্পিড কত, এইটাতে কিন্তু আমরা ব্যস্ত এবং আমরা এখন কিন্তু স্পিডে বিশ্বাসী। যেমন আজকে একটা ফোন কিনতে গেলে আমরা প্রথমেই দেখি যে র্যাম কত, যে ফোনের কালার কত বা কালার কেমন, এসব না, এই ফোনের র্যাম কত, তার মানে স্পিড। তো মডার্ন সায়েন্স আমাদেরকে এই আবেগ কেড়ে নিয়ে দেখা গেল আমাদেরকে বেগ দিয়েছে। সেই বেগের অনুভূতি নিয়ে, সেই বেগের কথাবার্তা নিয়ে আজকে আমরা ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের আজকে ক্লাস গতিবিদ্যা। তো গতিবিদ্যা অধ্যায়ে আমাদের যে বিষয়গুলো আলোচনা থাকে সেটা হচ্ছে যে গতি বিষয়ক বিভিন্ন কথাবার্তা থাকে। যেমন আমরা এখানে আলোচনা করবো এই চ্যাপ্টার শেষে যেটা আমরা শিখতে পারবো, এই চ্যাপ্টার শেষে যে জ্ঞানগুলো আমাদের মধ্যে অনুধাবন করতে পারবো সেটা হচ্ছে জড় কাঠামো। জড় কাঠামো সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা গতি সম্পর্কে জানতে পারবো, গতি আমরা জানতে পারবো, ব্যবকলন ও সমাকলন, সমাকলনের মাধ্যমে গতি। আমরা দেখতে পাবো বিভিন্ন প্রকার গ্রাফ, আমরা দেখতে পাবো প্রজেক্টাইল মোশন, পড়ন্ত বস্তু গতি, আমরা দেখতে পাবো বিকিরণ। আমরা যে আলোচনা করতে চাচ্ছি বা যে চ্যাপ্টারটা নিয়ে আমরা এখন আলোচনা করব, সেই চ্যাপ্টারটা যখন আমাদের পুরোপুরি আলোচনা শেষ হয়ে যাবে তখন আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে জড় কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা গতি সম্পর্কে জানতে পারবো, যে কোন বস্তুর গতি কাকে বলে, গতি কিভাবে কাজ করে, গতির বিভিন্ন যে পরিচয় জানকারী রাশিগুলো আছে সেগুলো জানতে পারবো। আমরা একটা গতিকে কিভাবে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন করে একটা টার্ম থেকে অন্য টার্মে সুইচ করা যায় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। বিভিন্ন প্রকার গতির যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলোকে আমরা কিভাবে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি সেই সমস্ত বিষয়গুলো আমরা এই চ্যাপ্টার শেষে জানতে পারবো। আমরা এখানে জানতে পারবো হচ্ছে দ্বিমাত্রিক গতি অর্থাৎ প্রজেক্টাইল সম্পর্কে আমরা এখানে জানতে পারবো, অর্থাৎ ট্রাক সেটাকে বলে। পড়ন্ত বস্তুর গতি সম্পর্কে আমরা এই চ্যাপ্টার শেষে জ্ঞান লাভ করতে পারবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে বৃত্তীয় গতি। এইগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। এই চ্যাপ্টারে আমরা এই সমস্ত বিষয়গুলো একে একে আলোচনা করব। তো আমরা দেখি যে প্রথমে যেটা আসছে এই জড় কাঠামো বা প্রসঙ্গ কাঠামো কাকে বলে। প্রসঙ্গ কাঠামো আসলে কোন গতি সম্পর্কে ততক্ষণ পর্যন্ত আমরা সুস্পষ্ট ধারণা, কোন গতি সম্পর্কে আমরা ততক্ষণ পর্যন্ত সুস্পষ্ট ধারণা পাবো না যতক্ষণ না আমরা সেই গতির কি রেফারেন্সে আছে, অর্থাৎ তার প্রসঙ্গ কাঠামোটা কি, তার চতুর্দিকের অবস্থানটা কেমন, এইটা যতক্ষণ পর্যন্ত আমরা না জানতে পারবো, না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত সেই বস্তুর গতির সম্পর্কে আমরা জানতে পারবো না। অর্থাৎ চারিদিকের যে পরিবেশ, চারিদিকের যে পারিপার্শ্বিক অবস্থা, সেই অবস্থার সাপেক্ষে আমরা বস্তুর গতিকে হিসাব করে থাকি।
এই পারিপার্শ্বিক অবস্থাটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, ফ্রেম অফ রেফারেন্স। তো এই ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে কেমন, যেমন আমি বলছি যে আমি এই আমার কলেজ থেকে বাড়িতে যাচ্ছি, তাহলে এই বাড়িতে যাওয়ার সময় আমি শুরু করলাম কোথায় থেকে, আমার কলেজ থেকে। তাহলে এই কলেজ থেকে রেফারেন্স ধরে আমি বলছি আমার বাড়ি 1.5 কিলোমিটার 2 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে কি আমার একটা রেফারেন্স। সেই দৃষ্টিকোণ থেকে এই রেফারেন্স হচ্ছে বা প্রসঙ্গ কাঠামো হচ্ছে 3 প্রকারের। একটা হলো একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তো একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর মধ্যে কে আছে, যেমন বিভিন্ন রৈখিক গতি যেগুলো আছে, যেগুলোকে আমরা লিনিয়ার মোশন বলি, লিনিয়ার মোশন গুলো আমরা একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আলোচনা করে থাকি। 1D ডাইমেনশন মানে 1D মোশন যেটা। 2D মোশন কোনটা, অর্থাৎ দ্বিমাত্রিক গতি, অর্থাৎ যে সমস্ত বস্তুর গতি প্রকাশ করার জন্য কমপক্ষে 2টা অক্ষ ব্যবস্থার প্রয়োজন হয়, সেই সমস্ত গতিগুলিকে আমরা বলে থাকি দ্বিমাত্রিক গতি। যেমন প্রজেক্টাইল মোশন হচ্ছে একটা দ্বিমাত্রিক গতি, প্রজেক্টাইল মোশন। আবার ত্রিমাত্রিক গতি আছে। ত্রিমাত্রিক গতি কোনটা, ত্রিমাত্রিক গতি হচ্ছে যে 3টি অক্ষের সাপেক্ষে, 3টা অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর গতি, যেমন এই যে এটা এক্স ওয়াই জেড, এই ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থার সাপেক্ষে কোনো বস্তুর গতি যদি আমরা বিশ্লেষণ করি বা বিশ্লেষণ করতে চাই, তখন হচ্ছে আমাদের এই ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থার প্রয়োজন হয়। যেমন কোনো পাত্রে রাখা একটা গ্যাসীয় পদার্থের গতি, কোনো পাত্রে রাখা একটা গ্যাসীয় পদার্থ তার গতি যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে তার বেগের বা তার গতির 3টা উপাংশ করে নিই আমরা, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর। এই 3টা অক্ষের সাপেক্ষে তার গতিকে আমরা সুস্পষ্টভাবে বিশ্লেষণ করতে পারি। তাহলে এটা হচ্ছে ত্রিমাত্রিক গতি। তো এই এখন আমরা দেখি, আমরা যেটা পড়তে চাচ্ছি এইটা পদার্থবিজ্ঞানের আসলে কোন শাখা আলোচনা করে। আসলে পদার্থবিজ্ঞানের সব শাখায় কিন্তু আমরা সব আলোচ্য বিষয়গুলোকে একবারে আলোচনা করতে পারি না। তো আমরা এই গতিবিদ্যা বিষয়টি যে অংশে আলোচনা করি সেটাকে বলা হয় মেকানিক্স বা বলবিদ্যা, মেকানিক্স বা বলবিদ্যা। তো এই বলবিদ্যার ভিতরে দেখা যায় তো আমরা যে গতিবিদ্যা পড়তে আসছি এটা আসলে বলবিদ্যার অংশ, বল মেকানিক্স। এই মেকানিক্সকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্ট্যাটিক্স, স্থিতিবিদ্যা, ডায়নামিক্স, গতিবিদ্যা, আর একটা বলে কাইনেমেটিক্স। এটার বলা হয় স্মৃতিবিদ্যা। স্মৃতিবিদ্যা। তো এখন আমাদের যে কোনো জিনিস শিখতে গেলে, বুঝতে গেলে আসলে তার রুট জানা লাগে, মানে কোথায় থেকে সে এসছে। যেমন আমাদের ধর্মীয় ব্যাপারে কোনো সূরা কেরাত সম্পর্কে যদি আমরা সঠিক বুঝতে চাই, তাহলে তার কিন্তু শানে নজুল জানা লাগে। যদি শানে নজুল আমরা না বুঝতে পারি, না জানতে পারি, তাহলে ওই সূরা কেরাতের কিন্তু সঠিক মর্মার্থ আমরা কিন্তু বুঝতে পারি না। তো এখানেও ঠিক তাই, এই গতিবিদ্যা যখন আমি পড়তে যাচ্ছি, এই গতিবিদ্যা কোথায় থেকে উৎপত্তি হলো, এই গতিবিদ্যার মধ্যে কি কি জিনিস আলোচনা করা যায়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের জানা দরকার। তো গতিবিদ্যা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের বলবিদ্যার অংশ, যেটাকে আমরা মেকানিক্স বলি। এই মেকানিক্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা হলো যে সমস্ত স্থির বস্তুর উপরে বল প্রয়োগ এবং তাদের বলের ক্রিয়া সম্পর্কে আলোচনা করে, তাদেরকে বলা হয় স্থিতিবিদ্যা। গতিশীল বস্তু অর্থাৎ বল প্রয়োগের ফলে গতিশীল এবং গতির ধরন এবং কারণ সম্পর্কে যখন আলোচনা করা হয়, সেটাকে বলা হয় গতিবিদ্যা, ডায়নামিক্স।
আর এই স্মৃতিবিদ্যা কথাটা এসছে যেটা, এই স্মৃতিবিদ্যা এইটা হচ্ছে কাইনেমেটিক্স শব্দ। এই কাইনেমেটিক্সটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, এই কাইন শব্দের অর্থ হচ্ছে মোশন, আর ম্যাটিক্স মানে হচ্ছে ম্যাথমেটিক্স বা ম্যাথ এটা। তাহলে এইটা আসছে কি, এখানে গতি সম্পর্কে আলোচনা করা হয় কিন্তু গতির কারণ এখানে ব্যাখ্যা করা হয় না। যদি আমরা কাইনেমেটিক্স আলোচনা করি কোনো বস্তুর, তাহলে সেইখানে ওই বস্তুর গতি প্রাপ্তির কারণ কিন্তু আমাদের আলোচ্য বা আলোচনার যথেষ্ট কারণ না। এখানে বল প্রয়োগের ফলে কোনো একটা কারণে বস্তুর গতি সৃষ্টি হয়েছে, সেই গতির কারণে সৃষ্ট মোশন, এবং সেই মোশনটা হিসাব করার জন্য, ক্যালকুলেশন করার জন্য যে পদ্ধতি বা যে বিদ্যাটা, সেইটা হচ্ছে আমাদের স্মৃতিবিদ্যা। তো এই স্মৃতিবিদ্যা আসলে আমরা ডায়নামিক্স পড়তে গেলে বা স্ট্যাটিক্স পড়তে গেলে উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা এই কাইনেমেটিক্স কথাটাকে ব্যবহার করি। যদি স্ট্যাটিক্স পড়তে যাই সেখানে মোশন থাকে না কিন্তু হিসাব নিকাশ থাকে আমাদের। আবার ডায়নামিক্স যদি পড়তে যাই তাহলে মোশন এবং ম্যাথ দুইটাই আমাদের থাকে। তাহলে ডায়নামিক্স অর্থই হচ্ছে আমাদের কাইনেমেটিক্স নিয়ে আলোচনা করা। ঠিক আছে, তাহলে এই মেকানিক্সের এই তিনটা অংশ, এখন আমরা বর্তমানে অবস্থান করছি ডায়নামিক্স অর্থাৎ গতিবিদ্যা। তো গতিহীন জীবন আসলে জীবনই না, তাই না? এখন যে যত ফাস্ট সে তত এগিয়ে যাচ্ছে, তাই না? স্পিড স্পিড অ্যান্ড স্পিড, যে এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো। ঠিক আছে, যে আজকে যেটা র্যাম 8 লেটেস্ট টেকনোলজি 8 GB, কিন্তু কালকেই এটা হয়ে যাচ্ছে কি ব্যাকডেটেড, মানে স্পিডে পেরে উঠছে না। এগুলো কি আসলে স্পিড? এগুলো হচ্ছে স্পিড। তাহলে স্পিড ছাড়া আসলে মানুষের জীবন বর্তমান প্রেক্ষাপটে মানে অনেকটাই অর্থহীন হয়ে পড়েছে মনে হচ্ছে যেন। এখন কোনো কিছু বোঝার দরকার নেই, কিছু না, শুধু দৌড়াও, গতি তৈরি করো জীবন, গতি। তাহলে আমাদের আলোচনার প্রথম যে বিষয় সেটা ছিল আমাদের প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোকে আমরা দেখেছি ফ্রেম অফ রেফারেন্স, যেটা এটা 3 প্রকার ছিল, 1D, 2D, 3D। এই সমস্ত এইগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। একটা জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। এখানে জড়র বিপরীত শব্দ কিন্তু জীব না। পদার্থ বিজ্ঞান আসলে জীব সম্পর্কে খুব বেশি আলোচনায় থাকি না বা আলোচনা আমাদের প্রয়োজন হয় না। তো এখানে জড় বলতে যেটা বোঝানো হয়েছে গতিহীন, অর্থাৎ যে বস্তুর গতি আমরা হিসেব করছি তার সাপেক্ষে তার ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ পারিপার্শ্বিক অবস্থা যদি স্থির থাকে, তাহলে সেই প্রসঙ্গ কাঠামোটাকে বলবো আমরা জড় প্রসঙ্গ কাঠামো। কিন্তু সাধারণত আমরা আমাদের যে সমস্ত গতি, আমাদের চারিদিকে যে সমস্ত গতিগুলো আমরা দেখি, উপলব্ধি করি বা হিসাব নিকাশ করি, সেগুলো সবই কিন্তু হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। যেমন আমি যখন গতিশীল হই, সাইকেল, মোটরসাইকেল, গাড়ি, ট্রেন যাতেই করে গতিশীল হই না কেন, আমি চারিদিকের যে গাছপালা, নদী নালা, খাল বিল সবগুলোকে আমি স্থির ধরি। তাহলে স্থির ধরে আমার গতিটাকে আমি হিসাব করি। তাহলে কি সেই গাছপালা, নদী নালা, চতুর্দিকের যে প্রসঙ্গ কাঠামো সেগুলোকে আমি জড় প্রসঙ্গ কাঠামো হিসাবে চিহ্নিত করেছি। এখন কথা হলো অজড় প্রসঙ্গ কাঠামো কারা? তো সচরাচর আমরা অজড় প্রসঙ্গের সাথে একটু কম পরিচিত আছি। অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে বস্তুর গতি আমরা হিসাব করছি বা যে বস্তুর গতি আমরা বিশ্লেষণ করছি সেই বস্তু গতিশীল, পারিপার্শ্বিক অবস্থাও গতিশীল। অর্থাৎ ফ্রেম অফ রেফারেন্স প্রসঙ্গ কাঠামো যদি গতিশীল হয় তখন সেই প্রসঙ্গ কাঠামোকে বলবো আমরা অজড় প্রসঙ্গ কাঠামো। কারা এরা? যেমন পৃথিবী থেকে একটা স্পেস ক্রাফট উড্ডয়ন করলো, তাহলে সেই স্পেস ক্রাফটটা তার চতুর্দিকে বিভিন্ন স্টার, মুন, সান এদের ভিতর দিয়ে যাচ্ছে।
তাহলে এদের ভিতর দিয়ে যাচ্ছে যখন, তাহলে সে তো তার একটা স্পিড সে ক্যালকুলেট করছে। তাহলে এই স্পিডটা কার সাপেক্ষে ক্যালকুলেট করছে? এই গতিশীল বস্তুগুলোর সাপেক্ষে। তার মানে সে যাকে ফ্রেম অফ রেফারেন্স করছে, প্রসঙ্গ কাঠামো ধরছে, সেই প্রসঙ্গ কাঠামো একটা নির্দিষ্ট বেগে নির্দিষ্ট দিকে গতিশীল। তাহলে এই সমস্ত প্রসঙ্গ কাঠামোকে বলবো আমরা অজড় প্রসঙ্গ কাঠামো। তো সাধারণ গতিবিদ্যার ক্ষেত্রে আমাদের অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে খুব একটা আলোচনা থাকে না। আমরা এটা ব্যবহার করে থাকি সাধারণত থিওরি অফ রিলেটিভিটিতে, অর্থাৎ আপেক্ষিকতার তত্ত্ব, আইনস্টাইনের যে আপেক্ষিকতার তত্ত্ব আছে সেই সমস্ত জায়গাগুলোতে অ্যাস্ট্রোফিজিক্স পড়তে গেলে এই সমস্ত জায়গায় আমরা অজড় প্রসঙ্গ কাঠামোগুলো ব্যবহার করে থাকি। এখন এই গতি আসছে আমাদের প্রসঙ্গ কাঠামোর পরেই যে কথাটা আসে সেটা হলো গতি। মোশন, এই গতিকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে পরম গতি, আর একটা হলো আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি একটা হলো পরম গতি, অ্যাবসলিউট মোশন, আর একটা হচ্ছে রিলেটিভ। অ্যাবসলিউট মোশন কারা? তো অ্যাবসলিউট মোশন পেতে গেলে আমাদের অ্যাবসলিউট রেস্টের একটা বস্তু লাগবে। অ্যাবসলিউট রেস্ট কোনটা? যে সমস্ত বস্তু কোনোদিন কারোর সাপেক্ষে কোনো অবস্থাতেই নিজের অবস্থানের কোনো পরিবর্তন করে না, যে সমস্ত বস্তু কোনোদিন কারোর সাপেক্ষে নিজের অবস্থানের কোনো পরিবর্তন করে না, সেই সমস্ত বস্তুগুলো হচ্ছে পরম স্থিতিশীল বস্তু, অর্থাৎ অ্যাবসলিউট রেস্ট তাদেরকে বলা হয়। তো অ্যাবসলিউট রেস্ট বলে আসলে পৃথিবীতে কিছু নেই, মহাবিশ্বে কিছু নেই। কারণ আমরা যে যতটুকু জানি যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা কোনো না কোনো ভাবে গতিশীল। যেমন আমরা পৃথিবীর অবস্থানকারী হিসাবে যদি দেখি, আমরা পৃথিবী তো নিজেই গতিশীল। তাহলে পৃথিবী যদি গতিশীল হয় তাহলে আমাদের বাড়ির কাছের বড় বট গাছটাও গতিশীল, ঠিক না? তাহলে আমরা সবাই একই বেগে গতিশীল হচ্ছে, এই জন্য আমরা আমাদের গতিটাকে উপলব্ধি করতে পারছি না। সবাই গতিশীল, আমরা সবাই ছুটছি, ঠিক না? তাহলে অ্যাবসলিউট রেস্ট বলে কিছু নেই, পরম স্থিতি বলে কিছু নেই। তো পরম স্থিতিশীল কোন বস্তুর সাপেক্ষে কোন বস্তুর গতিকে বলা হবে পরম গতি। পরম স্থিতিশীল কোন বস্তুর গতিকে, এই পরম স্থিতিশীল কোন বস্তুর সাপেক্ষে কোন বস্তুর গতিকে বলা হবে পরম গতি। এই পরম গতি। তাহলে পরম স্থিতিশীল কোন বস্তু যদি না থাকে পৃথিবীতে, পরম স্থিতিশীল কোন বস্তুই যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে পরম গতি কিভাবে সম্ভব? তাহলে পরম গতি পৃথিবীতে সম্ভব না। তাহলে এর কি সম্ভব? শুধু সংজ্ঞা সম্ভব। পরম গতিশীল বস্তুর শুধুমাত্র সংজ্ঞা সম্ভব। তাহলে সেই সংজ্ঞা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি, কারণ যার সাপেক্ষে সেই যদি সঠিক না হয় তাহলে আর গতি কিভাবে সঠিক হবে, ঠিক না? তাহলে বাদ, সংজ্ঞা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। এখন আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি হচ্ছে কি? যে গতিশীল কোন বস্তুর সাপেক্ষে বা পরম স্থিতিশীল নয়, তাহলে আপেক্ষিক স্থিতিশীল। তাহলে আপেক্ষিক স্থিতিশীল কোন বস্তুর সাপেক্ষে কোন বস্তুর গতিকে বলবো আমরা আপেক্ষিক গতি। তাহলে আমরা গাছপালা, নদী নালা যেগুলোকে ফ্রেম অফ রেফারেন্স করেছি তারা আসলে কি? আপেক্ষিক স্থিতি। তাহলে ওই আপেক্ষিক স্থিতিশীল কোন বস্তুর সাপেক্ষে আমরা যে গতিটা হিসেব করি, যে আমি কলেজ থেকে বাড়ি যাচ্ছি 20 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এই 20 কিলোমিটার পার আওয়ার কি? আপেক্ষিক গতি, ঠিক আছে? এটা হলো আমাদের আপেক্ষিক গতি। কারণ আমি যেটাকে গাছপালা, নদী নালা আপেক্ষিক স্থিতিশীল বস্তু, পরম স্থিতিশীল না, অতএব তাদের গতিও হবে তাহলে আপেক্ষিক গতি, রিলেটিভ মোশন। তাহলে আমাদের এখন আসছে গতিবিদ্যা, এবং এই গতিবিদ্যার অংশ যেটা সেটা হচ্ছে কি? তাহলে আপেক্ষিক গতি সম্পর্কে এখানে আমরা আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারে আমরা আপেক্ষিক গতির কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অ্যাকচুয়ালি এখানে আলোচনা করছি দুই ধরনের গতি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা
ওয়ান ডাইমেনশন অর্থাৎ রৈখিক গতি সম্পর্কে কিছু বিষয় আলোচনা করব। তারপরে আসবে আমাদের হলো টু ডাইমেনশন, যেটা সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন, তাহলে আমাদের এই বর্তমান গতির বিষয়ে আমাদের ওয়ান ডাইমেনশন যেটা, সেইটার উপরে আলোচনা বিষয় কি থাকবে আমরা একটু আইডেন্টিফাই করে নিই। তারপরে হচ্ছে যেটাকে আমরা লিনিয়ার মোশন বলি, তাহলে আমাদের 1 নম্বরে আলোচনা থাকবে হচ্ছে দূরত্ব ও সরণ। দ্রুতি ও গতি। ত্বরণ। আরেকটা আছে আমাদের হলো ঘাত বল, এটাকে জার্ক মোশন বলে, জার্ক মোশন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একে একে এখানে আলোচনা করব। তাহলে এগুলো সব কিন্তু হচ্ছে ওয়ান ডাইমেনশন মোশন অর্থাৎ লিনিয়ার মোশন। আমাদের এই সিলেবাসের আগের যে চ্যাপ্টারটা ছিল না, সেই চ্যাপ্টারের এই গতিটার নাম ছিল শুধু লিনিয়ার। তাহলে লিনিয়ার মোশনে তখন আমাদের আলোচ্য বিষয় ছিল মাত্র এইগুলো। তাহলে এই দূরত্ব এবং সরণ কাকে বলে, এইটা দিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। তাহলে দূরত্ব, ডিস্টেন্স, আরেকটা হলো আমাদের সরণ, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, একটা দূরত্ব আর একটা হলো আমাদের সরণ। এখন এ হলো একটা বিন্দু আর বি হলো একটা বিন্দু। এ হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট আর বি হলো ডেস্টিনেশন। তাহলে একজন এখান থেকে সোজা বি বিন্দুতে যে পৌঁছালো, আরেকবার কেউ এইভাবে গেল, এইটা গেল এই পথে, এটা 2 নম্বর পথ। আর একজন আবার কি করলো, এইভাবে যে বিভিন্ন ভাবে ঘুরে 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 বি বিন্দুতে পৌঁছালো, এটা 3 নম্বর পথ। এখন এই তিনটার মধ্যে আমাদের দূরত্ব কোনটা আর সরণ কোনটা, যদিও এইগুলো আমাদের 9-10 থেকে জ্ঞান আছে, তবু আমি প্রাথমিক থেকে একটু আলোচনাটা শুরু করে নিয়ে যেতে চাই একটু একটু করে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দূরত্ব কোনটা আর সরণ কোনটা। তো সরণ বা ডিসপ্লেসমেন্ট, এইটা যেটা বা ডিসপ্লেসমেন্ট ইজ দ্য স্মলেস্ট ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট ইজ দ্য স্মলেস্ট ডিস্টেন্স। তাহলে দুইটা বিন্দুর মধ্যে সব থেকে ন্যূনতম, একেবারে কম, স্মলেস্ট যে দূরত্বটা, সেই দূরত্বটাকে বলবো আমরা কি, সরণ। তাহলে সরণও একটা দূরত্ব, কিন্তু সেই দূরত্ব একটাই, অর্থাৎ এ এবং বি এই দুই বিন্দুর মধ্যে সব থেকে কম দূরত্ব, মিনিমাম দূরত্ব, একেবারে ন্যূনতম দূরত্ব এ বি। অর্থাৎ সরল রেখা যদি অঙ্কন করি আমরা, যে কোনো দুইটা বিন্দু যদি আমরা স্ট্রেট যোগ করতে পারি, তাহলে সেইটাই হবে তাদের মধ্যে সব থেকে কম দূরত্ব। তাহলে এই কম দূরত্বটাই হচ্ছে সরণ। আর এই যে এদিকে ঘুরে 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 2 নম্বর পথ হয়ে এই বিন্দুতে পৌঁছালো, এটা দূরত্ব। এই এদিক থেকে দূরে 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 ঘুরে বেড়ালো, বি বিন্দুতে পৌঁছালো, এটাও হলো তাহলে দূরত্ব। তাহলে তিনটাই দূরত্ব, তিনটাই দূরত্ব, কিন্তু এই তিনটা দূরত্বের মধ্যে সরণ কোনটা? সরণ হচ্ছে স্মলেস্ট ডিস্টেন্স। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে, এগুলো হচ্ছে বেসিক কনসেপশন তৈরি করতে হবে। এগুলোকে আমি সবসময় বলি যে ফিজিক্স অফ দ্য ফিজিক্স। হ্যাঁ, যে সরণ, দূরত্ব, এগুলো শুধু মুখস্থ করলে আসলে ফিজিক্স হবে না। এগুলোর যদি আমরা শুধুমাত্র সংজ্ঞা মুখস্থ করে যাই, সেটাকে আমরা ফিজিক্স বলতে পারবো না। আমাদের ফিজিক্স হবে ওইটাই যে কোন সরণ বা কোন দূরত্বটা আমরা সরণ বলবো, কাকে দূরত্ব বলবো, তার জন্য মিনিমাম কি রিকোয়ারমেন্টস আমাদের এখানে দরকার বা ব্যবস্থা করা আছে, সেই বিষয়গুলোর আলোকে আমরা দূরত্ব এবং সরণকে
আমাদের কনসেপ্ট বিল্ড আপ করবো। এই কনসেপ্ট বিল্ড আপ করাকে আমরা বলছি ফিজিক্স অফ দ্য ফিজিক্স। আমরা আলোচনা করছি স্মরণের সংজ্ঞা মুখস্থ করছি, ফিজিক্স মুখস্থ করছি, কিন্তু ফিজিক্স অফ দ্য ফিজিক্স যেটা, তার অন্তর্নিহিত যে বিষয়টা সেইটা কি, যে কোনো দুইটা বিন্দুর মধ্যে যদি যোগ করে দিই প্রত্যেকটা হবে দূরত্ব, সেই দূরত্বের মধ্যে মিনিমাম যে ডিস্টেন্স যেটা, অর্থাৎ ন্যূনতম যে দূরত্বটা, সেই ন্যূনতম দূরত্বটা হলো আমাদের ডিস্টেন্স। তাহলে এইখানে আমরা যদি বলি যে ডিস্টেন্স সব সময় গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট, তাহলে ঠিক হলো না কথাটা। সব সময় না, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, এইটা আমাদের অবজেক্টিভের খুব উন্নত মানের একটা প্রশ্ন, যে ডিস্টেন্স অলওয়েজ গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ দূরত্ব গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু সরণ। এইটা আমাদের অবজেক্টিভের জন্য, এবং অ্যাডমিশন টেস্টেও এই কোশ্চেনটা আসে যে কোন জায়গায় কি অবস্থায় দূরত্ব এবং সরণের রিলেশনটা কেমন। দূরত্ব সব সময় বেশি হবে, কিন্তু একটা জায়গায় এ বি কে স্ট্রেট লাইন যদি নিই আমরা, তাহলে সেটাই দূরত্ব, সেটাই হচ্ছে তার সরণ, সেটাই দূরত্ব, সেটাই হলো তার সরণ। ঠিক আছে, তাহলে দূরত্ব এবং সরণের কনসেপশনটা আমাদের বিল্ড। আমি এখন কয়েকটা দূরত্ব সরণ সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করছি। এখন যে আলোচনাটায় যাচ্ছে আমরা, এখানে আমাদের এমসিকিউ কিছু কোশ্চেন রেডি হবে। এই এমসিকিউ কোশ্চেন গুলোকে আমরা এখান থেকে উত্তর করতে পারবো। যেমন আমরা যদি বলি যে এই একটা অর্ধগোলক এ বি, এটা হলো ও বৃত্ত, এই দূরত্বটা হলো আর, এদিকেও এই দূরত্বটা হলো আর। তাহলে এখন এ থেকে বি পথে যদি কেউ যায়, তাহলে তার সরণ হবে কত? সরণ কত এ বি পথের, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2r। এ থেকে বি পর্যন্ত যে স্মলেস্ট ডিস্টেন্স যেটা, সেই স্মলেস্ট ডিস্টেন্স হচ্ছে আমাদের 2r। এখন আর একটা বস্তু এইভাবে গতিশীল, এই দূরত্বটা হলো আর। তাহলে এই দূরত্বটা যদি আর হয়, এইটাকে আমরা 1 নাম্বার পথ বলছি, এটা হলো আমাদের 2 নাম্বার পথ। তাহলে এর ডিস্টেন্স কত? ডিস্টেন্স সমান কত হবে? ডিস্টেন্স, তাহলে এইটা যদি আমরা আর হয়, এটা আর, এটা আর, তাহলে এটা কি একটা অর্ধগোলক। তাহলে আমরা জানি পূর্ণ গোলকের পরিধি যেটা, পরিধি সমান কত? 2 পাই আর, কিন্তু সে যাচ্ছে কতটুকু? অর্ধগোলকের সমান, তাহলে 1/2। তাহলে এটার মান হচ্ছে পাই আর, পাই আর। তাহলে এই পাই আর হলো তার দূরত্ব, আর 2r হলো তার সরণ। 2r হলো সরণ, আর পাই আর ডিস্টেন্স। ঠিক আছে, একটা হলো ডিস্টেন্স, এটা হলো ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টকে আমরা ডিআইএসপি বলছি, ডিস্টেন্সকে ডিআইএসটি। তাহলে ডিস্টেন্স হচ্ছে পাই আর, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2r। এটা হচ্ছে কি? সরণ। আর এটা হলো দূরত্ব। দূরত্ব, এটা সরণ, এটা হলো দূরত্ব। ঠিক আছে, এরকম আরো কিছু জিনিস আছে যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে এটাকে উপস্থাপন করে দেখাতে পারি। যে আরেকটা উদাহরণ আমি দেখাই। আসলে ফিজিক্স পড়ার জিনিস না, হ্যাঁ, ফিজিক্স পড়ানোর কিছু না, ফিজিক্স হচ্ছে বোঝার জিনিস, একটা রিয়েলাইজেশন, একটা অনুধাবন। ফিজিক্স যার অনুধাবন শক্তি যত ভালো, সে ফিজিক্স তত ভালো বুঝবে। যেমন আমরা এইখানে যদি একটা কিউব অঙ্কন করি,
এই কিউবটা যদি দেখি এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটা এ, এটা এ, বা এইখান থেকে দেখি আমরা এটা, তাহলে এটা এ, এর উচ্চতা এ, এখান থেকে আবার এদিকে যাচ্ছে এটাও এ, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে কিউব এটা, তাহলে এটা এক্স অক্ষ, এটা উপরের দিকে ওয়াই অক্ষ, আর জেড অক্ষটা এই দিকে ছিল, তাহলে এই দিকটা দেখা মাইনাস জেড অক্ষ এটা। তাহলে এখন আমরা এইটা যদি আমরা পি বিন্দু বলি, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, এ এ মাইনাস এ, তাহলে এই পি বিন্দুর ভেক্টর কত বলবো আমরা, পি ভেক্টর ইজ ইকুয়াল টু এ আই প্লাস এ জে প্লাস এ কে। তো যেহেতু তোমাদের ভেক্টর চ্যাপ্টার পড়া চলছে, তাহলে তোমরা কোনো বিন্দুর স্থানাঙ্ক থেকে নিশ্চয়ই তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করা শিখে গেছো আশা করি। আর তাহলে এইটা পি ভেক্টর ইজ ইকুয়াল টু এ আই প্লাস এ জে প্লাস এ কে। এখন এই বস্তুটার দূরত্ব কত, ও থেকে পি বিন্দুর দূরত্ব, ডিস্টেন্স, ডিস্টেন্স সমান কত, এ প্লাস এ প্লাস এ, অর্থাৎ এইটা এইটা আর এইটা উচ্চতা, এইটা এইটা, তাহলে দূরত্ব, এইটা দূরত্ব, দূরত্ব সমান কত, তাহলে এটা 3a। ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট কত, এখন ডিসপ্লেসমেন্ট বলতে যেটা আমরা বুঝবো যে এইখান থেকে আমরা যদি এই বিন্দুটা যোগ করে দিই, অর্থাৎ কৌণিক যে দূরত্বটা, অর্থাৎ যদি আমরা এরকম একটা অবস্থান নিই, তাহলে এই কৌণিক যে দূরত্বটা, সেই কৌণিক দূরত্বটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ডিসপ্লেসমেন্ট সমান কত, এই ডিসপ্লেসমেন্ট সমান হচ্ছে মডুলাস পি ভেক্টর, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা মাইনাস এ প্লাস মাইনাস এর হোল স্কোয়ার, অর্থাৎ 3√8 a√3, সরি a√3, তাহলে এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট আর এটা হলো আমাদের ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স সবসময় ডিসপ্লেসমেন্ট অপেক্ষা বেশি হবে। এর আরো কিছু আছে যেগুলো তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো। তো আজকে আমরা কেবলমাত্র এই ডিস্টেন্স সম্পর্কেই আলোচনা করছি, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট। এর পরবর্তী ক্লাসে আমি স্পিড এবং ভেলোসিটি সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে ক্লাস এখানে আমি শেষ করছি, তবে আমি তোমাদেরকে শেষ করার মুহূর্তে আরো যে কথাটা বলতে চাই সেটা হলো যে ফিজিক্সটাকে বোঝার জন্য পড়ো, ফিজিক্সটাকে বোঝার জন্য পড়ো। বর্তমান বিশ্বে যে বিপ্লব চলছে, সেই বিপ্লবের মূল হাতিয়ার কিন্তু ফিজিক্স। তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে যে এই যে র্যাম রম, আজকে এর স্পিড, আজ ওর স্পিড, আজ ন্যানো টেকনোলজি, আজ এইগুলো সবগুলোর মূলে কিন্তু রয়েছে আমাদের কি ফিজিক্স। এই ন্যানো টেকনোলজি যদি এখন বর্তমান বিশ্বে আবির্ভাব ঘটে, তাহলে বিশ্বে আরেকবার এই বিজ্ঞানের বিপ্লব ঘটবে। এবং এই সলিড স্টেট সম্পর্কে, এই সলিড স্টেটের একটা অংশ হচ্ছে ন্যানো টেকনোলজি। সেই ন্যানো টেকনোলজি নিয়ে এখন গবেষণা চলছে। এই যে আইটি সেক্টর বলছি আমরা, এই আইটি সেক্টরের মূল হাতিয়ার এই যে প্রসেসর, স্পিড, মেমোরি, এগুলো সব কিন্তু হচ্ছে আমাদের এই পদার্থ বিজ্ঞানেরই বিভিন্ন অংশ। তাহলে এইগুলো যদি আমরা বুঝতে পারি, এইগুলো যদি আমরা জানতে পারি, তাহলে কখন জানতে পারবো, যখন আমরা ফিজিক্সকে বুঝতে পারবো, রিয়ালাইজ করতে পারবো। তো আমি আশা করব তোমরা সেই পথে যাবে যে পথে গেলে আমরা ফিজিক্সকে বুঝতে পারি। ঠিক আছে, তো আমরা বুঝি এবং জানি, আরো পড়ার আগ্রহ তৈরি করি নিজেদের। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।